ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্টাডি প্রো। আমি বিশ্বনাথ, আর আমি আজকে আবার তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে এসেছি। এর আগে আমাদের অলরেডি কয়েকটা ক্লাস হয়ে গেছে, আর তোমরা যদি সেই ক্লাসগুলোকে না দেখে থাকো তাহলে অবশ্যই সেই ক্লাসগুলোকে আগে দেখে নেবে, এতে তোমাদের অনেকটা হেল্প হবে। তো চলো দেরি না করে আজকের ক্লাসটা আমরা শুরু করি। এখানে কি বলেছি, একটি স্কুলে 680 জন ছাত্রছাত্রীর মধ্যে কলা বিভাগের তুলনায় বিজ্ঞান বিভাগে 120 জন ছাত্রছাত্রী বেশি পড়াশোনা করে। যদি কলা বিভাগে 20% ছাত্রী এবং বিজ্ঞান বিভাগে 180 জন ছাত্র পড়াশোনা করে, তবে ওই স্কুলে মোট কতজন ছাত্র পড়াশোনা করে? তাহলে আমাদেরকে ছাত্র সংখ্যাটা বার করতে হবে। ঠিক আছে, পড়ে বোঝা গেছে তো যে কি বার করতে হবে আমাদের? যখনই আমরা অ্যারিথমেটিকের অঙ্ক করব তখন আমাদের মাথায় রাখতে হবে যে আমাদেরকে কি জিজ্ঞেস করেছে। আমাদেরকে কি জিজ্ঞেস করা হয়েছে? আমাদেরকে জিজ্ঞেস করা হয়েছে যে ওই স্কুলে মোট কতজন ছাত্র পড়াশোনা করে। ঠিক আছে, আমাদের ছাত্র সংখ্যাটা বার করতে হবে। ঠিক আছে, তাহলে আগে আমাদের বার করে নিতে হবে যে এই দুটো বিভাগে কতজন করে ছাত্রছাত্রী পড়াশোনা করে। ঠিক আছে, তাহলে দুটো বিভাগে 680 জন টোটাল ছাত্রছাত্রী পড়াশোনা করে। তার মধ্যে বলা হয়েছে যে কলা বিভাগের তুলনায় বিজ্ঞান বিভাগে 120 জন ছাত্রছাত্রী বেশি পড়াশোনা করে। ঠিক আছে, আমাদের এইটুকু ইনফরমেশন দেওয়া হয়েছে, এর থেকে আর বেশি কিছু ইনফরমেশন দেওয়া হয় নাই, আর আমাদের এইটুকু ইনফরমেশনই যথেষ্ট। ঠিক আছে, চলো দুটো বিভাগ হচ্ছে, একটা হচ্ছে কলা বিভাগ, একটা হচ্ছে বিজ্ঞান বিভাগ। ঠিক আছে, কলা বিভাগকে আমরা দিলাম আর্টস, আর বিজ্ঞান বিভাগকে আমরা সায়েন্সের জন্য দিলাম। ঠিক আছে, চলো এবার করি তাহলে। স্কুলে 680 জন ছাত্রছাত্রীর মধ্যে কলা বিভাগের তুলনায় বিজ্ঞান বিভাগে 120 জন ছাত্রছাত্রী বেশি পড়াশোনা করে। তাহলে কলা বিভাগে কতজন ধরে নিব আমরা? এক্স ধরে নিব। ঠিক আছে, এক্স ধরে নিব। তাহলে কলা বিভাগে যদি একজন পড়াশোনা করে, তাহলে বলো তো বিজ্ঞান বিভাগে কতজন পড়াশোনা করবে? যে কলা বিভাগের তুলনায় বিজ্ঞান বিভাগে 120 জন ছাত্রছাত্রী বেশি পড়াশোনা করে। তাহলে কলা বিভাগে তো একজন করে, তাহলে বিজ্ঞান বিভাগে কত? এক্স প্লাস 120। ঠিক আছে, কথা অনুযায়ী হয়েছে যে বিজ্ঞান বিভাগে 120 জন ছাত্রছাত্রী বেশি পড়াশোনা করে। ঠিক আছে, এখান থেকেই আমাদের বার করে নিতে হবে ছাত্রছাত্রীর সংখ্যা। ঠিক আছে, তো চলো বার করি। দেখো, এটা হচ্ছে কলা বিভাগের ছাত্র সংখ্যা এক্স, আর এটা হচ্ছে বিজ্ঞান বিভাগের ছাত্র সংখ্যা। এই দুটো যোগ করলে আমরা কি পাবো? টোটাল ছাত্রছাত্রীর সংখ্যা। আর টোটাল ছাত্রছাত্রীর সংখ্যা এখানে দেওয়া হয়েছে 680। তাহলে এটাকে আমরা ইকুয়েশন করে নেব। ঠিক আছে, চলো ইকুয়েশন করি। তাহলে এখানে দেখো, এখানে এক্স আছে, এখানে এক্স আছে, তাহলে দুটো এক্স হয়ে গেল 2x। ঠিক আছে, প্লাস 120। এটা হয়ে গেল টোটাল ছাত্রছাত্রীর সংখ্যা, আর টোটাল ছাত্রছাত্রীর সংখ্যা কত? 680। ঠিক আছে, এই যে 680 হয়ে গেল। এইবার আমরা 2x সমান কত পাবো বলো তো? এখানে প্লাস 120 আছে বাম দিকে, এদিকে ডান দিকে গেলে কি হবে? এটা হয়ে যাবে মাইনাস। তাহলে 680 থেকে 120 যদি বাদ দিই তাহলে কত পাবো আমরা? 0, 6, আর 6 থেকে 1 গেলে 5, 560 পাবো। ঠিক আছে, আর এদিকে পাবো আমরা 2x। ঠিক আছে, তাহলে x সমান সমান কত? x সমান সমান কত হবে বলো তো? x সমান সমান হবে 2 দিয়ে যদি আমরা কাটাকাটি করি তাহলে 2 দুনি 4, 2 8 16, 280। তাহলে x সমান সমান কত হলো? 280। 280, তাহলে x কত কোথায় পড়ে? একজন ছাত্রছাত্রী পড়ে এই কলা বিভাগে। ঠিক আছে, কলা বিভাগে তাহলে একজন ছাত্রছাত্রী পড়াশোনা করে। ঠিক আছে, তাহলে এখানে 280 জন ছাত্রছাত্রী পড়াশোনা করে। ঠিক আছে, তো এটা বোঝা গেছে। বাকিটা আমরা মুছে ফেলি। x সমান সমান 280 পেয়ে গেছি। তাহলে আমরা x সমান সমান যদি 280 পেয়ে যাই, তাহলে এখানে কতজন পাবো বলো তো? 280 আর 120, 280 আর 120 হবে কত? 300, 400 হবে টোটাল। ঠিক আছে, তাহলে 280 জন কলা বিভাগে পড়াশোনা করে, আর 400 জন বিজ্ঞান বিভাগে পড়াশোনা করে। এবার বলেছে যদি কলা বিভাগে 20% ছাত্রী এবং বিজ্ঞান বিভাগে 180 জন ছাত্র পড়াশোনা করে, তবে ওই স্কুলে মোট কতজন ছাত্র পড়াশোনা করে?
তাহলে ছাত্র পড়াশোনা করে, তাহলে এখান থেকে তো আমাদের বার করতে হবে না, কারণ এখানে দেওয়া হয়েছে যে বিজ্ঞান বিভাগে 180 জন ছাত্র পড়াশোনা করে, এখানে 180 জন ছাত্র পড়াশোনা করে। ঠিক আছে, এখানে 180 জন ছাত্র পড়াশোনা করে, তার মধ্যে ছাত্রী কতজন, ছাত্রী কতজন এটা আমাদের বার করতে হবে না। হুম, আমাদেরকে ছাত্র সংখ্যা যেটুকু বার করতে হবে, তাহলে এখান থেকে আমাদের ছাত্র সংখ্যাটা বার করে নিতে হবে। তাহলে এখান থেকে আমরা ছাত্র সংখ্যা বার করি। 280 জনের মধ্যে কতজন ছাত্র পড়াশোনা করে বলো তো? এখানে বলা হয়েছে কি, দেখো এখানে এখানে বলা হয়েছে কলা বিভাগে 20% ছাত্রী। তাহলে কলা বিভাগে 20% ছাত্রী, তাহলে 20% যদি ছাত্রী হয়, ঠিক আছে, তাহলে 80% কি হবে, 80% ছাত্র হবে। চলো এবার 80% ছাত্র কতগুলো হয়? 80% ছাত্র মানে কি জানি আমরা? 80% ছাত্র মানে জানি আমরা 4/5। ঠিক আছে, এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে কত পাবো বলো তো? 5×5 = 25, 3 9 30 হবে, 5 6 30। তাহলে 56 × 4 50, 4 হচ্ছে 200, আর 6 4 24, 224 হবে। ঠিক আছে, 224। তাহলে 180 আর 224, এদিকে বিজ্ঞান বিভাগে পড়াশোনা করে 180 জন ছাত্র, আর কলা বিভাগে পড়াশোনা করে 224 জন ছাত্র। তাহলে এই দুটোকে যোগ করে দিলে আমরা পেয়ে যাব। তাহলে 180 আর 224 কত হয় বলো তো? 180 আর 224 হয়ে যাবে কত? 200 200 400, 404। তাহলে অপশন সি সঠিক উত্তর। বোঝা গেছে? এটা হচ্ছে কলা বিভাগের ছাত্র, এটা হচ্ছে বিজ্ঞান বিভাগের ছাত্র। ঠিক আছে, এরপরে আমরা দ্বিতীয় প্রশ্ন দেখব। দ্বিতীয় প্রশ্নে কি বলা হয়েছে? 5 বছর আগে পূজা ও প্রিয়ার বয়সের অনুপাত ছিল 3:2। যদি 4 বছর পর তাদের বয়সের অনুপাত হয় 21:17, তবে তাদের বর্তমান বয়স কত? তাহলে এখানে দেখো, এখানে 5 বছর আগেকার আমাদেরকে বয়সের অনুপাত দিয়েছে, আর 4 বছর পর, এখন থেকে আর কি 4 বছর পর তাদের অনুপাত হয়ে যাবে 21:17। তাহলে সে আগে কত ছিল সেটাও দিয়েছে, পরে কত হবে সেটাও দিয়েছে, আর আমাদেরকে বর্তমান বয়সটা জিজ্ঞেস করেছে। তাহলে কি কঠিন আছে? না, একদমই কঠিন না, যদি আমাদেরকে দুটি অনুপাত দেওয়া হয়েছে। হুম, তো পূজা, ঠিক আছে, আর কে? প্রিয়া। ঠিক আছে, এটা হচ্ছে পূজা, এটা হচ্ছে প্রিয়া। এই দুজনের বয়সের অনুপাত কত? বয়সের অনুপাত 3:2। তাহলে 3x ধরে নিতে পারি, আমরা 2x ধরে নিতে পারি। ঠিক আছে, যেহেতু অনুপাতে আছে। এটা কবেকার বলো তো? এটা 5 বছর আগেকার। ঠিক আছে, 5 বছর আগের। তাহলে 5 বছর আগে, এটা 5 বছর আগে, তাহলে বর্তমান, এটা হয়ে যাচ্ছে 5 বছর আগে। ঠিক আছে, 5 বছর আগে মানে হচ্ছে -5। ঠিক আছে, -5। তাহলে প্রেজেন্ট হবে এটা। প্রেজেন্ট কত হবে বলো তো? প্রেজেন্ট হয়ে যাবে 3x + 5। ঠিক আছে, এদিকে হয়ে যাবে 2x + 5। এটাই তো হবে। 5 বছর আগেকার এটা অনুপাত। তাহলে 5 বছর পর এটা হয়ে যাবে 2x + 5। ঠিক আছে, এরপরে দেখো এখানে বলা হয়েছে যদি 4 বছর পর তাদের বয়স অনুপাত 21:17 হয়, তাহলে 4 বছর পর কত হবে বলো তো? আবার যদি আমরা +4 করি, তাহলে এখানে দেখো 3x + 5 ছিল, এখানে হয়ে যাবে 3x + 9, এদিকে হয়ে যাবে 2x + 9। ঠিক আছে, এটা হয়ে গেল তাদের 4 বছর পরের বয়স। আর 4 বছর পরের বয়সের যেটা অনুপাত সেটা দিয়েছে এই 21:17। তাহলে এটাকেও যদি আমরা ইকুয়েশন করে নিই, তাহলে আমরা উত্তরটা পেয়ে যাবো। ব্যাস, আমরা ইকুয়েশন করে নেব। ঠিক আছে, আমরা ইকুয়েশন করে নেব। তাহলে 3x + 9, এটা হলো পূজার বয়স, আর 2x + 9, এটা হয়ে গেল প্রিয়ার বয়স। আর দুজনের অনুপাত দিয়েছে কত? 21:17। ঠিক আছে, এই যে দেখো, 4 বছর পর তাদের বয়স অনুপাত হয় 21:17। তাহলে 4 বছর পর আমরা পেয়ে গেছি এইটা। ঠিক আছে, এই যে 4 বছর পর। তাহলে এবার আমরা ইকুয়েশন করে নেব। এটা হয়েছে 21, আর এটা হচ্ছে 17। ঠিক আছে, এই যে দেখো এখানে 21:17 দেওয়া হয়েছে। ঠিক আছে, চলো এবার এটাকে সমাধান করি। এটাকে সমাধান করলে কি পাবো বলো তো? এটাকে সমাধান করলে পাবো 17 3 51x
ঠিক আছে, 17 নং হচ্ছে 153। ঠিক আছে, 21 দুগুনি হচ্ছে 42 এক্স, আর 21 9 কত হবে? 9 একে 9, 9 দুগুণে 18, 189। ঠিক আছে, এবার এটাকে সমাধান করলে কত পাবো বলো তো? এদিকে আছে 51টা এক্স, এদিকে আছে 42টা এক্স। ঠিক আছে, তাহলে 51টা এক্স থেকে 42টা এক্স যদি আমরা বাদ দিই তাহলে কত পাবো? 8 আর একে 9 এক্স। ঠিক আছে, 42 আর 50, 50 আর একে 51, তাহলে 8 আর একে 9। ঠিক আছে, এভাবে আমাদের মুখে মুখে হিসাবটা করতে হবে। ঠিক আছে, আমরা অত রাফ হিসাবে যাব না। হ্যাঁ, এদিকে দেখো 189 আছে প্লাস, ঠিক আছে, অসুবিধা নেই। এদিকে দেখো প্লাস 153 আছে। এই 189 থেকে কি করতে হবে? এটাকে বাঁদিক আছে, এরা বাঁদিক থেকে ডান দিক যাবে, ডান দিকে গেলে কি হবে? ডান দিকে গেলে এটা মাইনাস হয়ে যাবে। মাইনাস যদি হয় তাহলে 189 থেকে 153 যদি মাইনাস করি তাহলে কত পাবো বলো তো? 9 থেকে 3 বাদ দিলে 6, 18 থেকে 15 বাদ দিলে কত? 3, তাহলে 36। তাহলে 1 সমান সমান কত বলো তো? 1 সমান সমান আমরা পেয়ে গেলাম কত? 4, 9 4 36, তাহলে x এর মান হয়ে গেল 4। এবার x এর মান যদি 4 হয় তাহলে আমাদের এখানে কি বলেছে? তবে তাদের বর্তমান বয়স কত? বর্তমান বয়স কোনটা বলো তো? বর্তমান বয়স হচ্ছে এই যে এইটা। ঠিক আছে, বর্তমান বয়স হচ্ছে পূজার কত? 3x প্লাস 5, 3x, তাহলে x এর মান কত পেয়েছি আমরা? x এর মান পেয়েছি 4, তাহলে 3 ইন্টু 4, ঠিক আছে, প্লাস 5 কত হবে বলো তো? 3 4 12, 12 আর 5 17, তাহলে 17 কোথায় আছে? অপশন সি আছে, অপশন সি সঠিক উত্তর। ঠিক আছে, তাহলে আমরা এবার এটাকেও দেখে নিই, এটা কি সঠিক আছে কিনা। এখানে কত বলা হয়েছে? 2x প্লাস 5, 2x প্লাস 5। চলো এটা মুছে ফেলি, এটা যেহেতু বুঝে নিয়েছো। 2x প্লাস 5, 2x প্লাস 5, x এর মান কত? x এর মান হচ্ছে 4, তাহলে 4 দুনি 8 আর 5, 8 5 13। ঠিক আছে, তাহলে অপশন সি সঠিক উত্তর। এরপরে তৃতীয় প্রশ্নে বলা হয়েছে এক ছাত্র 6টি বিষয়ের বার্ষিক পরীক্ষায় সর্বমোট 320 নম্বর পেয়েছে। সে কলা বিভাগের দুটি বিষয়ে গড় নম্বর 40 ও বিজ্ঞান বিভাগের দুটি বিষয়ে কলা বিভাগের তুলনায় গড় নম্বর 15 বেশি পেয়েছে এবং অন্যান্য দুটি বিষয়ের মধ্যে একটি বিষয়ে 75 পেলে আরেকটি বিষয়ে কত কম বা বেশি নম্বর পেয়েছে। অঙ্কটা থেকে কিরকম মনে হয়? যে অঙ্কটা কঠিন না সহজ? অঙ্কটা খুবই সহজ যদি আমরা ল্যাঙ্গুয়েজটা বুঝতে পারি, আর এটা খুবই কঠিন যদি আমরা ল্যাঙ্গুয়েজটা ভালোভাবে বুঝতে না পারি। তো আমাদেরকে এটা ল্যাঙ্গুয়েজটা ভালোভাবে বুঝতে হবে। দেখো এখানে কি বলা হয়েছে, এক ছাত্র 6টি বিষয় পরীক্ষা দিয়েছে, সেখানে সে 320 নম্বর পেয়েছে। ঠিক আছে, 6টা বিষয়ের পরীক্ষায় সে 320 নম্বর পেয়েছে। সে কলা বিভাগের যে দুটো সাবজেক্ট রয়েছে সেই দুটো সাবজেক্টে সে 40 করে পেয়েছে। ঠিক আছে, গড় নম্বর মানে হচ্ছে সে দুটাতেই 40 করে পেয়েছে। ঠিক আছে, বিজ্ঞান বিভাগে দুটি বিষয়ে কলা বিভাগের তুলনায় গড় নম্বর 15 বেশি পেয়েছে। তার মানে কি, সে তার থেকে কলা বিভাগের যে 40 নম্বর সেখান থেকে সে 15 নম্বর করে বেশি পেয়েছে, অর্থাৎ 40 আর 15 কত? 55 করে পেয়েছে। ঠিক আছে, এবং অন্যান্য যে দুটো বিষয় রয়েছে সেই অন্যান্য দুটো বিষয়ের মধ্যে একটাতে সে 75 পেয়েছে, আর আরেকটা যে রয়েছে সেটাতে সে কত কম বা বেশি নম্বর পেয়েছে সেটা আমাদেরকে বলতে হবে। ঠিক আছে, অঙ্কটা বোঝা গেছে কি চাইছে আমাদের কাছে? বোঝা গেছে আশা করি। চলো এবার আমরা অঙ্কটাকে করি। এখানে দেখো এখানে কি বলা হয়েছে, তাহলে আগে আমাদের কি করতে হবে, যে 5টা সাবজেক্ট রয়েছে সেই 5টা সাবজেক্টে সে কত নম্বর পেয়েছে সেটা আমরা বাদ দিয়ে দেবো। সেখান থেকে আমরা এই যে ষষ্ঠ সাবজেক্ট, সেটা ষষ্ঠ সাবজেক্টটার নাম্বারটা পেয়ে যাব, তাই তো? ঠিক আছে, চলো 5টা সাবজেক্টে কত পেয়েছে সেটা বার করি আমরা। দেখো এখান থেকে অঙ্কটা শুরু। সে কলা বিভাগের দুটি বিষয়ে 40 করে পেয়েছে, কলা বিভাগের দুটি বিষয়ে 40 করে পেয়েছে। ঠিক আছে, তাহলে 40 ইন্টু 2, অর্থাৎ দুটা বিষয়ে 80 পেয়েছে। ঠিক আছে, ও বিজ্ঞান বিভাগের দুটি বিষয়ে কলা বিভাগের তুলনায় গড় নম্বর 15 করে বেশি করে পেয়েছে। তাহলে 40 আর 15 কত? 55। ঠিক আছে, এই 55 করে দুটা বিষয়ে বেশি করে পেয়েছে, অর্থাৎ কত পেলো বলো তো? 55 × 110।
ঠিক আছে, সে টোটাল কত পেয়েছে? এই চারটা সাবজেক্ট, এই চারটা সাবজেক্টে সে পেয়েছে 110 আর 80 190। কিন্তু আরেকটা সাবজেক্টের নাম্বার দেওয়া হয়েছে, একটা সিঙ্গেল সাবজেক্টের নাম্বার দেওয়া হয়েছে, সেটা হচ্ছে কত? সেটা হচ্ছে 75। তাহলে 75, তাহলে 190 আর 75 যোগ করলে আমরা পাঁচটা সাবজেক্টের নাম্বার পেয়ে যাই। ঠিক আছে, তাহলে পাঁচটা সাবজেক্টের নাম্বার আমরা পেয়ে গেলাম। তাহলে কত বলো তো? 5 9 7 16 আর 1 হচ্ছে 2। ঠিক আছে, তাহলে 265 পেয়েছে এই পাঁচটা সাবজেক্টে। ঠিক আছে, এই পাঁচটা সাবজেক্টে সে পেয়েছে কত? 265। এইবার বলো তাহলে যে ষষ্ঠ সাবজেক্টটা রয়েছে, সেই ষষ্ঠ সাবজেক্টে সে কত পেয়েছে বলো তো? 320 মাইনাস 265। তা আমরা পেয়ে যাব কত? 10 থেকে 5 গেলে 5, এখানে চলে আসবে 7, 32 থেকে 27 গেলে 3 2 5, 55। তাহলে ষষ্ঠ যেটা সাবজেক্ট রয়েছে সেটাতে সে পেয়েছে 55। ঠিক আছে, চলো এই যে একটা হয়ে গেল এই নিয়মে। হুম, দু রকম ক্যান্ডিডেট পাবো আমরা পরীক্ষায়, এই দুটো রকম ক্যান্ডিডেটের মধ্যে একরকম করবে এইটা। ঠিক আছে, আরেক রকম করবে কিভাবে বলো তো? আরেক রকম করবে এইভাবে, দেখো যারা একটু প্রো লেভেলে চলে গেছে তারা কিভাবে করবে? দুটো বিষয়ে সে পেয়েছে 40 করে, অর্থাৎ 40 দুগুণা 80। আর যে বিজ্ঞান বিভাগে দুটো বিষয় রয়েছে সেখানে সে কত পেয়েছে বলতো? সেখানে সে পেয়েছে 15 নম্বর করে বেশি। তার মানে চারটা সাবজেক্টে সে কত পেয়েছে? চারটা সাবজেক্টে সে 40 করে পেয়েছে, আর দুটো সাবজেক্টে সে 15 করে বেশি করে পেয়েছে। তাহলে 4 4 কত? 160 হয়ে গেল। আর দুটো সাবজেক্টে 15 নম্বর করে বেশি, অর্থাৎ 15 15 30, তাহলে 3, তাহলে 190 হয়ে গেল। ঠিক আছে, তাহলে টোটাল চারটা সাবজেক্টে সে পেয়েছিল 190। দেখো এটা করেও আমরা 190 পেয়েছি, আবার এখানেও আমরা 190 পেয়েছি। ঠিক আছে, তাহলে কোনটা ভালো লাগলো বলো তো? যারা একটু অ্যাডভান্স লেভেলে চলে গেছে তারা হয়তো এইটা ভালো লাগবে, আর যারা একটু নিশ্চিতভাবে করতে চাইবে তারা হয়তো সেফলি ভাবে এইটা করবে। ঠিক আছে, তাহলে যাই হোক, যেটাতেই করো তোমরা, যেটাতেই তোমরা সুবিধা পাও সেটাতেই কিন্তু আসবে উত্তর। তো আমরা কত পেয়েছি ষষ্ঠ নাম্বারে? ষষ্ঠ সাবজেক্টের নাম্বারে আমরা পেয়েছি 55। তাহলে ষষ্ঠ সাবজেক্টের যে আরেকটা ছিল সেটাতে হয়েছে 75। তাহলে 75 থেকে এটা 55 কত কম বা বেশি? 75 হচ্ছে, 75 থেকে 55 হচ্ছে 20 কম, অর্থাৎ অপশন বি হবে সঠিক উত্তর। এরপরে আমরা 4 নম্বর অঙ্ক দেখব। 4 নম্বর অঙ্কে দেখো এখানে বলা হয়েছে এক দোকানদার 500 টাকায় একটি টেবিল 30% ক্ষতিতে ও 300 টাকায় একটি চেয়ার 40% লাভে বিক্রি করে। দোকানদারের মোটের উপর কত টাকা লাভ বা ক্ষতি হয়েছে? খুবই সহজ অঙ্ক, খুবই সহজ অঙ্ক। ঠিক আছে, দেখো কিভাবে সহজ অঙ্ক সেটা তোমাদেরকে আমি বলে দিচ্ছি। দেখো এখানে দেওয়া হয়েছে কি, এখানে 500 টাকার টেবিলটার আর 300 টাকা চেয়ারটার, এটা কি বিক্রয় মূল্য। ঠিক আছে, অঙ্কটা ভালো করে পড়ো। এক দোকানদার 500 টাকায় একটি টেবিল 30% ক্ষতিতে ও 300 টাকায় একটি চেয়ার 40% লাভে বিক্রি করে। তার মানে যেই মূল্যটা দেওয়া হয়েছে এটা হচ্ছে আমাদের বিক্রয় মূল্য। ঠিক আছে, বিক্রয় মূল্য মানে কি? সেলিং প্রাইস। ঠিক আছে, সেলিং প্রাইস কত? 500 টাকার টেবিলটা আর 300 টাকার চেয়ারটা। ঠিক আছে, তাহলে দুটো হয়ে গেল 800 টাকা। ঠিক আছে, বোঝা গেছে? চলো, আমরা লাভ ক্ষতি তখন বের করতে পারবো যখন আমাদের ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য দুটোই দেওয়া থাকবে, তখনই আমরা সেটা বার করতে পারবো। ঠিক আছে, তো এখানে দেওয়া হয়েছে বিক্রয় মূল্যটা। ঠিক আছে, এখানে দেওয়া হয়েছে বিক্রয় মূল্যটা, তাহলে ক্রয় মূল্যটা কি করে পাবো আমরা? এই যে আমাদেরকে এখান থেকে বার করতে হবে, লাভ ক্ষতিগুলো থেকে আমাদেরকে বার করতে হবে। তাহলে আগে আমরা টেবিলটার বার করি। টেবিলটা কি করেছে? টেবিলটা 30% ক্ষতিতে বিক্রি করা হয়েছে। 30% ক্ষতি মানে কি? সেটা বেশি দামে কেনা হয়েছে। বেশি দামে কিনবো, কম দামে বিক্রি করবো, তবেই তো ক্ষতি হবে। ঠিক আছে, তাহলে সে কত টাকায় কিনেছে বলো তো? 500 টাকা তো বিক্রি করেছে টেবিলটা, কত টাকায় কিনেছে সে? কিনেছে কত টাকায়? 130%। ঠিক আছে, 130% বাই 100। এটাকে যদি আমরা কাটাকাটি করি কত পাবো বলো তো? 13 5 65, তাহলে 650। তাহলে টেবিলটার ক্রয় মূল্য হচ্ছে কত? টেবিলটার ক্রয় মূল্য হচ্ছে কি? 650।
ঠিক আছে, এবার টেবিলটা হয়ে গেল। হ্যাঁ, এখানে বুঝতে পেরে গেছো হয়তো। আচ্ছা, এখানে রেখেই দিচ্ছি। হ্যাঁ, এইখানে করে নিচ্ছি আমি। এবার চেয়ারটার ক্রয় মূল্য কত বলো তো? 300 টাকায় সে কি করেছে? 300 টাকায় সে বিক্রি করেছে। ঠিক আছে, কিন্তু সে কি করেছে? 40% লাভে বিক্রি করেছে। 40% লাভে বিক্রি করেছে, অর্থাৎ 300 টাকাতে তার লাভ আছে। তার মানে সে কম দামে বিক্রি করেছে। ঠিক আছে, সে কত কম দামে বিক্রি করেছে? সে কি হবে? এটা হয়ে যাবে 60%। ঠিক আছে, 40% তো তার লাভ হয়ে গেছে। ঠিক আছে, 60% সে কম দামে কিনেছে। ঠিক আছে, তাহলে এখান থেকে পেয়ে যাবো আমরা। তাহলে কত হবে বলো তো? 60 × 180। সে 180 টাকায় কিনেছে আর 300 টাকায় বিক্রি করেছে। এখানে তার 40% লাভ হয়েছে। বোঝা গেছে? এটা হয়ে গেল চেয়ারের কি ক্রয় মূল্য। এগুলো হচ্ছে ক্রয় মূল্য। ঠিক আছে, এগুলো সব ক্রয় মূল্য। তাহলে 650 টাকা হচ্ছে টেবিলটার ক্রয় মূল্য, আর 180 টাকা হচ্ছে কিসের? চেয়ারের ক্রয় মূল্য। তাহলে দুটা কত টাকায় কিনেছে বলো তো? দুটাই টেবিল প্লাস চেয়ার কত হয়েছে বলো তো? টেবিল প্লাস চেয়ার হচ্ছে 0, 8, 5, 13, 3, হাত থাকলো 1, 6 × 7, 7 আর 8, 830 টাকা। সে কিনেছে দুটো কত? 830 টাকায়। সে কি করেছে? 830 টাকায় কিনেছে আর বিক্রি করেছে 800 টাকায়। বলো তো এবার লাভ না ক্ষতি হয়েছে? তার ক্ষতি হয়েছে। ঠিক আছে, কত ক্ষতি হয়েছে? তার 30 টাকা ক্ষতি হয়েছে, অর্থাৎ অপশন এ সঠিক উত্তর। এরপরে 5 নম্বর অঙ্কটা দেখো। 5 নম্বর অঙ্কটা কি বলা হয়েছে? রাহুল ও প্রবীণ যৌথ উদ্যোগে একটা ব্যবসা শুরু করে। রাহুল 5,000 টাকা এবং প্রবীণ তার থেকে 20% বেশি টাকা বিনিয়োগ করে, কিন্তু সে 4 মাস পর ব্যবসায় যুক্ত হয়। বছর শেষে 3,600 টাকা লাভ হলে রাহুল প্রবীণের থেকে কত টাকা কম বা বেশি পাবে? তাহলে এখানেও আমাদের ল্যাঙ্গুয়েজটা ভালোভাবে বুঝতে হবে। ল্যাঙ্গুয়েজ ভালোভাবে না বোঝা গেলে কিন্তু আমরা অসুবিধায় পড়বো। ঠিক আছে, তোমরা আশা করি বুঝতে পেরে গেছো যে এটা হচ্ছে পার্টনারশিপের অঙ্ক। আর পার্টনারশিপের অঙ্ক কিভাবে করব আমি প্রথমে আলোচনা করেছি তোমাদের। তো পার্টনারশিপের অঙ্ক আমরা কিভাবে করব? পাশাপাশি যতগুলো পার্টনার হয় আমরা তাদেরকে বসিয়ে দেব। ঠিক আছে, এখানে দুজন পার্টনার আছে। এরপর আমরা ইনভেস্ট দেখব। ঠিক আছে, এরপর আমরা ইনভেস্ট দেখব, ইনভেস্টের পরে আমরা টাইম দেখব। ঠিক আছে, ইনভেস্টের পরে আমরা টাইম দেখব। ইনভেস্ট আর টাইম পেয়ে গেলে আমরা প্রফিটটা পেয়ে যাব। ঠিক আছে, তো চলো করি আমরা। দেখো এখানে কি বলা হয়েছে? রাহুল ও প্রবীণ যৌথ উদ্যোগে একটা ব্যবসা শুরু করে। রাহুল 5,000 টাকা এবং প্রবীণ তার থেকে 20% বেশি টাকা বিনিয়োগ করে। রাহুল 5,000 টাকা, তাহলে রাহুল 5,000 টাকা। রাহুল যদি 5,000 টাকা হয়, তাহলে প্রবীণ কত বলো তো? প্রবীণ কত টাকা ইনভেস্ট করবে? প্রবীণ করবে 20% বেশি, অর্থাৎ 5,000 ইন্টু 120/100। এটাকে যদি আমরা সমাধান করি কত পাবো বলো তো? দুটো শূন্য দুটো শূন্য কেটে যাবে, দুটো শূন্য দুটো শূন্য কেটে গেলে আমরা পাবো 12×5 = 60 আর দুটা শূন্য। ঠিক আছে, এই হয়ে গেল আমাদের ইনভেস্ট। ঠিক আছে, ইনভেস্ট আমরা পেয়ে গেছি। ইনভেস্ট পেয়ে গেলাম। ঠিক আছে, এখানে বুঝতে পেরে গেছো? তাহলে এটা আমি মুছাই দিই। ইনভেস্ট পেয়ে গেছি, এবার আমাদের টাইম বার করতে হবে। টাইমটা দেওয়া আছে কি, যে এত টাকা বিনিয়োগ করে কিন্তু সে 4 মাস পর ব্যবসায় যুক্ত হয়। এই 4 মাস পর কে ব্যবসায় যুক্ত হয়? এটাকে সেটা কে বলতো? এই সেটা হচ্ছে প্রবীণ। ভালো করে পড়ো, শুধু আমার কথা শুনলে হবে না, আমার কথা বুঝতে হবে। ঠিক আছে, দেখো এখানে প্রবীণ তার থেকে 20% বেশি টাকা বিনিয়োগ করে, কিন্তু সে 4 মাস পর ব্যবসায় যুক্ত হয়, অর্থাৎ এখানে প্রবীণেরই কথা বলা হয়েছে। ঠিক আছে, তাহলে প্রবীণ যদি 4 মাস কম, তাহলে বছর শেষে বছর পর্যন্ত কার টাকাটা খাটানো হয়েছে? বছর পর্যন্ত রাহুলের টাকাটা খাটানো হয়েছে। ঠিক আছে, তাহলে রাহুলের টাকা 12 মাস খাটানো হয়েছে, আর তার থেকে 4 মাস কম খাটানো হয়েছে কার টাকাটা? প্রবীণের টাকাটা, অর্থাৎ সে 8 মাস টাকাটা খাটানো হয়েছে। তাহলে আমরা ইনভেস্টও পেয়ে গেছি, টাইমও পেয়ে গেছি। তাহলে প্রফিটটা আমাদের কি বার করা যাবে কি যাবে না? প্রফিটটা আমাদের অবশ্যই বার করা যাবে। চলো আমরা এবার প্রফিটটা বার করি। ঠিক আছে, এখানে আমরা কাটাকাটি করে নেব, যদি কাটাকাটি করা যায়। কিভাবে কাটাকাটি করব?
12×5 = 60। ঠিক আছে, 12×5 = 60। তাহলে দুটো শূন্য থাকবে, তাহলে দুটো শূন্য বসাই দেবো আমরা। ঠিক আছে, দেখো এখানে 500 আছে, এখানে 5000 আছে, অর্থাৎ এখানে একটা শূন্য থেকে যাবে, অর্থাৎ 10 হবে। আর কাটাকাটি আছে, আর কাটাকাটি নাই, হিসাবটা খুবই সোজা ছিল একদম। কত? 10। আর এদিকে থাকলো, আমরা অনুপাতে নিয়ে আসি, চলো 10:8। এটাকে যদি আমরা অনুপাত নিয়ে আসি, তাহলে আমাদের এই যে টাকাটা আছে, বছর শেষে 3600 টাকা লাভ হলে রাহুল প্রবীণের থেকে কত টাকা কম বা বেশি পাবে সেটা আমরা পেয়ে যাব। আমাদের অনুপাত নিয়ে আসতেই হবে। ঠিক আছে, তাহলে আমরা অনুপাত নিয়ে আসলাম। অনুপাতটাকে আমরা যদি ছোট করি তাহলে কত পাবো বলো তো? 5:4। ঠিক আছে, 5:4। এরপর বলেছে বছর শেষে 3600 টাকা লাভ হলে রাহুল প্রবীণের থেকে কত টাকা কম বা বেশি পাবে। তাহলে আমরা রাহুলেরটা বার করে, রাহুল কত টাকা পাবে বলো তো? রাহুল কত টাকা পাবে? রাহুল পাবে কত? এই যে রাহুলের হচ্ছে 5, তাহলে 5টাকে আমরা উপরে নেব, রাহুলেরটা বার করেছি, আর দুটাকে যোগ করলে কত হবে? 9 হবে। টোটাল টাকা কত? টোটাল টাকা হচ্ছে 3600। ঠিক আছে, 3600। এটাকে কাটাকাটি করলে কত হয় বলো তো? 4। 400, 5 4 20। রাহুল পাবে 2000 টাকা। ঠিক আছে, 3600 টাকার মধ্যে যদি রাহুল যদি পায় 2000 টাকা, তাহলে বাকি যে প্রবীণ থাকলো, প্রবীণ কত পাবে বলো তো? প্রবীণ পাবে 1600 টাকা। ঠিক আছে, এই 2000 টাকা থেকে 1600 টাকা কত কম বা বেশি? 2000 টাকা থেকে 1600 টাকা হচ্ছে 400 টাকা বেশি। তাহলে রাহুল 400 টাকা বেশি পাবে। ঠিক আছে, এখানেও যদি 400 দেওয়া থাকতো, 400 টাকা কম 400 টাকা বেশি, তাহলে আমাদের অপশন ডি সঠিক করতে হতো। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর হচ্ছে কত? সঠিক উত্তর হচ্ছে 400 টাকা, অর্থাৎ অপশন ডি সঠিক উত্তর। এরপর 6 নম্বর অঙ্কে দেখো, 6 নম্বর অঙ্কে বলা হয়েছে দুটি সংখ্যার গুণফল 896 এবং তাদের অনুপাত 8:7। বৃহত্তম সংখ্যাটির সাথে 8 এবং ক্ষুদ্রতম সংখ্যার সাথে 2 যোগ করলে সংখ্যা দুটির অনুপাত কত হবে? তাহলে দুটো সংখ্যা আছে, সেই দুটো সংখ্যার গুণফল দিয়েছে 896 আর তাদের অনুপাত দিয়েছে 8:7। ঠিক আছে, এরপর বলেছে বৃহত্তম সংখ্যার সাথে 8 যোগ করলে আর ক্ষুদ্রতম সংখ্যার সাথে 2 যোগ করলে সংখ্যা দুটির অনুপাত কত হবে, সেটা আমাদের বার করতে হবে। ল্যাঙ্গুয়েজে কোনো জটিলতা নেই, ল্যাঙ্গুয়েজে একদম খুব সহজ সরল ভাষায় বলা হয়েছে। যদি আমাদের ক্যালকুলেশন ঠিক থাকে তাহলে আমরা এই অঙ্কটা খুব সহজে করে নিতে পারবো। এখানে আমাদের ক্যালকুলেশনটা ঠিক করতে হবে। ঠিক আছে, চলো আমরা ক্যালকুলেশনটা করি। এখানে কি ইনফরমেশন দেওয়া হয়েছে? এখানে ইনফরমেশন দেওয়া হয়েছে দুটি সংখ্যার গুণফল 896, তাদের অনুপাত 8:7। তাহলে এখান থেকে আমরা সংখ্যা দুটাকে পাবো, পেয়ে যাব। ঠিক আছে, চলো তাহলে করি। প্রথম সংখ্যা আর দ্বিতীয় সংখ্যা। প্রথম সংখ্যা কত? 8x। ঠিক আছে, অনুপাতে আছে, আমরা x ধরে নিতেই পারি। ঠিক আছে, আর দ্বিতীয় সংখ্যা কত? দ্বিতীয় সংখ্যা 7x। ঠিক আছে, তাহলে প্রথম সংখ্যা হচ্ছে 8x আর দ্বিতীয় সংখ্যা হচ্ছে 7x। এই দুটো সংখ্যার গুণফল হচ্ছে 896। আর সামনে কি ইনফরমেশন দেওয়া আছে? বৃহত্তম সংখ্যাটির সাথে 8 যোগ এবং ক্ষুদ্রতম সংখ্যার সাথে 2 যোগ করলে সংখ্যাটির অনুপাত কত হবে। তাহলে সামনে যে এই ইনফরমেশনটা আছে, এখানে আমাদের কোনো ইনফরমেশন দেওয়া নাই, তাহলে এটা আমাদের দরকার নাই। আমাদের যা দরকার রয়েছে, এইটুকুর দরকার রয়েছে, এইটুকুর মধ্যে আমাদের কিন্তু বার করতে হবে। ঠিক আছে, সামনের ইনফরমেশনে আমাদের কোনো কিছুই দেওয়া নেই। চলো তাহলে এখান থেকে আমাদের বার করতে হবে। তাহলে এই দুটো সংখ্যাকে গুণ করলে কত হবে বলো তো? এই দুটো সংখ্যাকে গুণ করলে আমরা পাবো কত? 8 সাথে 56x। ঠিক আছে, 56x পাবো না 56x স্কোয়ার পাবো বলো? আমরা 56x স্কোয়ার পাবো। ঠিক আছে, গুণ করেছি যেহেতু। ঠিক আছে, চলো 56x স্কোয়ার কত হয়? 896 হয়ে যায়। চলো তাহলে এটাকে আমরা সলভ করি। যদি সলভ করি তাহলে কত পাবো বলো তো? 56, 8 সাথে 56। ঠিক আছে, 8 একে 8, 8 একে 8, 8 একে 8, 8 দুগুণে 16, 112। এটাকে কাটাকাটি করে যাবে 7, 7 একে 7, নামবে কত? 4, 7 6 42, তাহলে 16। তাহলে x সমান সমান হয়ে গেল কত? 16। ঠিক আছে, x সমান সমান 16। x সমান সমান নয়, x স্কয়ার সমান সমান 16, অর্থাৎ x সমান সমান কত পাবো আমরা? x সমান সমান 4 পাবো। ঠিক আছে, এই যে তোমরা যদি এই স্কয়ারটা না দিয়ে থাকো তাহলে কিন্তু তোমাদের উত্তর আসবে না। ঠিক আছে, উত্তর আসবে মানে ভুল আসবে। ঠিক আছে, তাহলে আমাদের একদম এগুলো বিষয়, ছোট ছোট বিষয়গুলো কিন্তু অনেকটা ইফেক্ট করে।
ঠিক আছে, এই ছোট ছোট বিষয়গুলো তোমাদেরকে মাথায় রাখতে হবে। চলো, তাহলে এক সমান সমান আমরা 4 পেয়ে গেছি, তাহলে এইটুকু আমরা এখানে মুছে দিচ্ছি। দেখো এখানে কত হয়ে গেল সংখ্যাটা, বড় সংখ্যাটা 8 4 32, ঠিক আছে, 8 4 32, আর ছোট সংখ্যাটা কত হলো 28। ঠিক আছে, চলো এরপর করে নি বাকিটা। ঠিক আছে, চলো এটাকে মুছিয়ে দিচ্ছি। হ্যাঁ, তাহলে এই 32-এর সঙ্গে 8 যদি যোগ করি তাহলে কত হবে বলো তো, তাহলে 40। আর ক্ষুদ্রতম সংখ্যার সাথে 2 যোগ করলে, ক্ষুদ্রতম সংখ্যা 28, 28-এর সঙ্গে 2 যোগ করলে কত হবে 30। ঠিক আছে, তাহলে 40 আর 30। আর যদি এটার আমরা যদি অনুপাত বার করি তাহলে কত হবে, 0 0 কেটে গেল, তাহলে 4:3। তাহলে সঠিক উত্তর কত হবে, সঠিক উত্তর হবে অপশন সি 4:3। তো আজকের ক্লাসে আমাদের এইটুকুই ছিল। আজকের ক্লাসে আমরা এখান থেকেই সমাপ্ত করব। তোমাদের যদি আজকের ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে, আর যারা এই চ্যানেলে নতুন আসছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর এই ক্লাসটা তোমাদের বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবে।